বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালের এসএসসি ব্যাচ ইংরেজি ফার্স্ট পেপারের নিয়মিত ক্লাসের ধারাবাহিক সাজেশন ভিত্তিক রিয়ারেন্স কমপ্লিট করার যে প্রতিযোগিতা, তার আজকে 3য় নম্বর ক্লাস। তো সকল শিক্ষার্থীদেরকে আমি আমার পেজের পক্ষ থেকে প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সাজেশানে 2025 সালের ইংরেজি ফার্স্ট পেপার পেসেসের ফার্স্ট পেপার যে সাজেশান, ওই সাজেশানের রিয়ারেন্স রেকর্ডেড ক্লাসের জন্য যে ক্লাস চলমান, তার আজকে 3য় নম্বর ক্লাস। 3য় নম্বর ক্লাসে আমরা আজকে দেখতেছি, আমরা এনরোকেলস শেষ করেছি, ঢাকা বোর্ড 20। আমরা নেলসন ম্যান্ডেলা শেষ করেছি, সিলেট বোর্ড 20। আজকে আমরা যে রিয়ারেন্স পড়ার প্রতিযোগিতা বা রিয়ারেন্স রেকর্ড করার স্ক্রিনের সামনে বসেছি, সেটার নাম হচ্ছে ডক্টর ফ্লেমিং অ্যান্ড হিজ গ্রেট ইনভেনশন পেনিসিলিন। তার বিখ্যাত আবিষ্কার পেনিসিলিন, যেটা জীবন রক্ষাকারী ঔষধ, এটা একটা মেডিসিন। যাই হোক, ঔষধ আমরা এটা ঢাকা বোর্ড 17তে আছে। যেহেতু আমরা কোশ্চেন নং 7 এবং মার্কার কয়েকটা পড়লেই আশা করা যায় কমন, যেহেতু ঢাকা বোর্ড 17 আছে আর আমরা 2025 সালের পরীক্ষার্থী, আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আমরা চলে যাই। তোমাদের আজকের কারো একজনের কমেন্টে আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, বা সকালে সে রিকোয়েস্ট করে বলেছিল যে ভিডিও কিনা অনেক বড় হয়ে যায়, কিন্তু আসলে এই জায়গায় অনুবাদ, টুকটাক গ্রামারের আলোচনা, এই জন্য হয়তো একটু বড় হতে পারে। তো একবার দেখলে ইনশাল্লাহ আশা করি আর পড়া লাগবে না, যদি শব্দ অর্থ নোট করা হয়, এই আর কি। তো এটা মেবি বেশি বড় হবে না, তারপরও তোমাদের ধৈর্য ধরে পড়তে হবে। যাই হোক, আমি এই পেজ শুধুমাত্র ফেসবুকের সকলের জন্য না, আমি শুধুমাত্র যাদের জন্য একটু উপকার হবে, তাই এই জন্য আমাদের ব্যাচগুলোর মধ্যে সবগুলো শেষ করা সম্ভব না, তাই আমি ভাবছি যে রেকর্ড ক্লাসগুলো রাখবো এবং পড়া দিব এবং পড়া আদায় করে নেব। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমরা আগে রেডি করা যে রিয়ারেন্স, এই রিয়ারেন্সের প্রথমে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। আজকে অ্যান্সার সহ দিয়ে দিছি যাতে সুবিধা হয় পড়ার জন্য। তবে অ্যান্সার কোনো কাজে আসবে না যদি শব্দ অর্থ আমরা খুঁজে, মানে শব্দ অর্থ এবং অনুবাদ পারি, তাহলে আমরা অটোমেটিক মিলাতে পারবো। যাই হোক, এখন আমরা পড়া শুরু করব। প্রথমেই এ নাম্বার থাকতে পারে, এ নাম্বার প্রথমেই। তো একটু বড় করে নেই যাতে সুবিধা হয় সবার জন্য, একটু বড় করে নেই। আমরা একটু বড় করে, সরি, এই জায়গা থেকে একটু বড় না, জুম করে নেই, বড় করলে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এটা কোন কোন বোর্ডে আছে দেখেন। রাজশাহী বোর্ড 2020 সালে আছে, ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17। ঢাকা বোর্ড 17তে, কুমিল্লা বোর্ড 17তে আছে। তো এই জন্য আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়ারেঞ্জ। চলেন আমরা শুরু করি। ওকে, পেনিসিলিন হয় দ্য লাইফ সেভিং, জীবন রক্ষাকারী মেডিসিন, ঔষধ। পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ, কঠিন না। তাহলে আমি যদি
গ্রামারের ভাষা প্রশ্ন করি, গ্রামারের আলোকে আপনারা কি বলতে পারেন কি এটা কোন টেন্স? ইজ আছে, সাবজেক্ট পেনিসিলিন, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকেই প্রশ্ন করি ইজ থাকলে পরবর্তী ভার্ব থাকলে তার সাথে আইএনজি, হ্যাঁ তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, বা ওয়াজ আর থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেহেতু শুধু অ্যামিজার আছে, হ্যাভ থাকলে শুধু অ্যামিজার থাকলে বাক্যে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে বলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন আমরা চলে যাই আরেকবার অনুবাদ করে, যে পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ। তারপরে অ্যান্সার হচ্ছে সি। ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আবিষ্কার করা হয়েছিল। ডিসকভার তো আবিষ্কার করা, ভার্ব প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ওয়াজ। ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আবিষ্কার করা হয়েছিল বাই দ্বারা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা এই ঔষধ পেনিসিলিনটা আবিষ্কার করা হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন, এখন সবাই পারবা জানি, যারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখেছেন তারা পারবেন। বলেন গ্রামারের ভাষায় বলেন তো, এটা কোন ভয়েস চেঞ্জ? অবশ্যই অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই প্যাসিভ, কারণ ওয়াদার পরে মূল ভার্বের সাথে আইএনজি নাই, ভার্বের তৃতীয় রূপ। আরও সুন্দর একটাই হয়েছে বাই, আর একটা বড় ইট, অর্থাৎ পেনিসিলিন কোনো কাজ সম্পাদন করতে পারে না, এই কাজটা সম্পাদন করা হয়েছে, এই কাজটা সমাপ্ত করা হয়েছে বা করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তো কর্তা নিজে কাজটা না করতে পারলে ওই বাক্যটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। যেহেতু ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং করেছে, তাই এটা যদি সাবজেক্ট হইতো তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হইতো। দেখ এটা প্যাসিভ ভয়েস, বিনা সন্দেহ বা বিনা ইয়ায় এটা দেখলেই বোঝা যায় এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, তারপরে চলে যাই আমরা জি নাম্বার। সরি, দেন ফ্লেমিং ওয়াজ ছিল বর্ন, জন্মগ্রহণ করেছিল। ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল ইনটু মধ্যে এ পুয়ার ফ্যামিলি, একটা হতদরিদ্র পরিবারে এই ডক্টর ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল। ইন স্কটল্যান্ডের দেশে একটা দরিদ্র পরিবারে ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল। আপনাকে জানেন এটা কোন টেন্স? এটা ওয়াজ বর্ন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। শুধু তাই না, এটা অ্যাক্টিভ ভয়েস না, এটা প্যাসিভ ভয়েস। ফ্লেমিং যেহেতু ওয়াজের পরে বর্ন আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তারপরে জানেন এ ফ্যামিলি একটি পরিবার, এ আছে আর্টিকেল, অনির্দিষ্ট কোনো পরিবার, এই জন্য এ বসছে, অনির্দিষ্ট এটা আর্টিকেল, এই এন দিকে আর্টিকেল বলে আমরা জানি। তো ইনটু বসছে, ইন আর ইনটুর মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যদি কোনো যেমন আর্টিকেল না প্রিপোজিশনের যদি আমরা যাই, তাহলে আমরা যদি কোনো কিছুর মাঝখানে বসে তাহলে ইন বসে, আর কোনো কিছু চলমান বোঝায়, ধর বাইরে থেকে ভিতরে ঢোকার চলমান বোঝায়, এই জায়গায় ভিতরে হবে ইন, সরাসরি অবস্থান ইন, আর বাইরে থেকে কোনো ভিতরে গতিশীল চলমান বোঝালে সাধারণত ইনটু বসে। আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল দরিদ্র পরিবারে, স্কটল্যান্ডের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। দেখেন ইন আছে প্রিপোজিশন, কোনো দেশের নামের পূর্বে অবশ্যই ইন বসে। দেন আমরা চলে যাব হইছে ডি নাম্বার। সে ছিল দ্য সেভেন্থ, সপ্তম, অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অর্থাৎ 8 ভাই বোনের মধ্যে সে ছিল সপ্তম। তাহলে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং ছিল
তাদের ভাই বোন ছিল 8 জন, মোট তাদের মধ্যে সে ছিল সিরিয়ালে সপ্তম। দেন হি পাস্ট, সে অতিক্রম করেছিল, হিজ তার বয়হুড, তার বাল্যকাল, বয়হুড অর্থ বাল্যকাল, শৈশব এবং বাল্যকাল সে অতিক্রম করেছিল উইথ সাথে, হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে তার বাল্যকালগুলা অতিক্রম করেছিল। দেন 8 নাম্বার, ডক্টর ফ্লেমিং অর্থাৎ ফ্লেমিং ছিল ভেরি রেগুলার, খুবই নিয়মিত, অ্যান্ড অ্যাটেন্টিভ, খুবই নিয়মিত স্টুডেন্ট। অ্যাটেন্টিভ মানে মনোযোগী, স্টুডেন্ট শিক্ষার্থী। তো ফ্লেমিং ছিল খুবই নিয়মিত এবং খুবই মনোযোগী শিক্ষার্থী। দেন নাম্বার, হি ওয়াজ নেভার, সে কখনো না, অ্যাবসেন্ট ফ্রম, এটা মাস্ট লিখবেন খাতায়, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাবসেন্টের পরে ফ্রম বসে। হি ওয়াজ, সে ছিল নেভার, কখনো, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত ছিল না, স্কুলে অনুপস্থিত ছিল না, আপ টু অর্থ যে পর্যন্ত, আপ টু অর্থ পর্যন্ত, স্কুলে পর্যন্ত, অ্যাট দ্য এজ অফ, বয়স অফ 12, যখন 12 বছর বয়স পর্যন্ত, মানে 12 বছর পর্যন্ত সে কখনো স্কুলে অনুপস্থিত ছিল না, মানে অনুপস্থিত ছিল না, সবসময় প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। দেন এফ নাম্বার, হি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়েছিল, সেন্ট, SEND, সেন্ট অর্থ পাঠানো, ভার্ব 1, তাহলে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, SENT, সেন্ট, এটা হচ্ছে ভার্ব 2, আর SEND, সেন্ট অর্থ পাঠানো, সেন্ট পাঠিয়েছিল দ্য লন্ডনে পাঠিয়েছিল, অ্যাট দ্য এজ অফ, বয়সে 14 বছর বয়সে। আপনাদের বলেছিলাম নির্দিষ্ট বয়স বোঝালে এর আগে অ্যাট ব্যবহৃত হয়। অ্যাট দ্য এজ অফ 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয়েছিল, ফর জন্য, হায়ার উচ্চ স্টাডি, পড়াশোনার জন্য, উচ্চ পড়াশোনার জন্য, মানে হায়ার এডুকেশন অর্থাৎ আর উচ্চ লেভেলে পড়াশোনার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয়েছিল। দেন এই ছিল শেষ। তো আমরা আরো ছোট করে, কার্সরটা খুব দ্রুত নড়াচড়া করতেছে, আরেকবার অনুবাদ করে আমরা দ্রুত এটা শেষ করে দিই। এবার বাংলা অনুবাদ করে দিব। পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ঔষধ। এটা আবিষ্কার করা হয়েছিল ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, অর্থাৎ ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন জীবন রক্ষাকারী ঔষধটি আবিষ্কার করেছিল। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল দরিদ্র পরিবারে, স্কটল্যান্ডের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। সে ছিল আটজন ভাই বোনের মধ্যে সে ছিল সপ্তম। সে তার শৈশব বা শিশুকাল, বাল্যকালটা তার পিতামাতার সাথে কাটিয়েছিল। আলেকজান্ডার ফ্লেমিং ছিল খুবই নিয়মিত এবং মনোযোগী শিক্ষার্থী। সে কখনো 12 বছর বয়স পর্যন্ত সে কখনো স্কুলে অনুপস্থিত ছিল না, অর্থাৎ সব সময় উপস্থিত ছিল। তাকে পাঠানো হয়েছিল লন্ডনে 14 বছর বয়সে, অর্থাৎ 14 বছর বয়সে তাকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাঠানো হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই ক্লাস 3 নম্বর ক্লাসের পেনিসিলিন অর্থাৎ ডক্টর ফ্লেমিং এর রিয়ারেন্স। বিশ্বাস করেন এই রিয়ারেন্স আসার সম্ভাবনা 2025 সালের এসএসসি ব্যাচের অনেক বেশি, কারণ ঢাকা বোর্ড 2017 সালে আসছে। আর আপনারা আবার শেষ করি, বিগত বোর্ড থেকে আসা যে কোনো প্রশ্ন অধিকাংশ রিপিট হয় বোর্ড এক্সামিনেশনে। এটা কিন্তু টেস্ট না, টেস্ট প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষা কঠিন হয়, কিন্তু প্রশ্ন যাচাই বাছাই করলে দেখা যায় বিগত সাল এর যাচাই করে এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়। যাই হোক,
আমরা এই জায়গায় শেষ করি প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় শেষ করি। তোমরা অবশ্যই নোট করে রাখবা ধারাবাহিকভাবে আমার আমার এই সাজেশন অনুযায়ী। তাহলে আমরা 1 থেকে 19টা রিয়ারেন্স সুন্দরভাবে শেষ করব। আগে শেষ করব বোর্ডগুলা, তারপর বিভিন্ন জায়গা থেকে আনা রিয়ারেন্সগুলা অবশ্যই ধারাবাহিকভাবে শেষ করব এবং আশা করি 1 থেকে 19টা রিয়ারেন্স কমপ্লিট করলে ইনশাল্লাহ এসএসসিতে 8 মার্ক কনফার্ম করা যাবে, এটা আমার বিশ্বাস। ওকে শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা এখন চলে যাব, সমাপ্ত করব। সকলের জন্য আবার শুভকামনা, তোমরা ভালোভাবে লিখবা এবং খাতায় নোট করবা। অবশেষে বিদায়, আল্লাহ হাফেজ।